আসসালামু আলাইকুম। গতকালকে আমি একটা বিষয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে আমাদের যে ওপেনার আছে দুইজন বর্তমানে টি-20-তে, তানজিদ তামিম এবং পারভেজ ইমন, তারা আসলে কেমন খেলছে। এবং যে কথাটা কিছুদিন ধরে আমরা শুনছি ক্রিকেট পাড়ায় চলছে, যে কেউ না কেউ অবশ্যই রান করবে। তো আসুন আজকে আমরা একটু পরিসংখ্যানের মাধ্যমে দেখার চেষ্টা করি যে তারা অ্যাজ এ ওপেনার প্লেয়ার হিসাবে কেমন পারফরমেন্স করছে, এবং তাদের আমাদের যে ধারণা যে প্রত্যেক দিন কেউ না কেউ রান করবে, এটা কতটুকু ঠিক আছে বা কতটুকু সত্য। তো একটু আমরা দেখার চেষ্টা করি পরিসংখ্যানের মাধ্যমে। আচ্ছা, এই যে টেবিলটা আছে, আমি যেটা তৈরি করার চেষ্টা করেছি, স্ট্যাটিস্টিক্সটা আছে। তো তারা অ্যাজ এ ওপেনিং প্লেয়ার টি-20-তে এখন পর্যন্ত 10টা ম্যাচ খেলেছে। আমার যদি ভুল হয়, এখানে হচ্ছে কাউন্টগুলো আপনারা দেখবেন, টোটাল 10টা ম্যাচ আছে, যার মাঝখানে ইন্ডিয়ার বিরুদ্ধে ছিল একটা, ইউএইর বিরুদ্ধে আছে 2টা, পাকিস্তানের সঙ্গে 3টা, শ্রীলঙ্কার সঙ্গে 3টা এবং পাকিস্তানের সঙ্গে এই যে চলমান যে সিরিজটা শেষ হলো সেইখানে একটা। এই টোটাল হচ্ছে 10টা। সেই 10টা ম্যাচে তারা অ্যাজ এ ওপেনিং প্লেয়ার দুইজন রান করেছে হচ্ছে 245 ওপেনিং পার্টনারশিপ হিসাবে, যেখানে তাদের সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ ছিল 110 রানের, যেটা ছিল পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের মাঠে লাস্ট যে টি-20টা ছিল সেই সিরিজের লাস্ট ম্যাচে। এবং তামিম এই মাঝখানে যে অ্যাজ এ সিঙ্গেল পার্সন তানজিদ তামিম করেছে 266 রান এবং পারভেজ ইমন করেছে 272 রান। এটা হচ্ছে তাদের ওভারঅল একটা স্ট্যাটিস্টিক্স। এখন যে বিষয়টা আমি বলবো যে আসলে তারা কেউ ওইভাবে করে একজন না খেলে আরেকজন রান করে কি না। গল্পটা যেহেতু তাদের পার্টনারশিপে শুরু হয়েছিল ইন্ডিয়ার সঙ্গে, তো এখানে যদি আমরা প্রথমেই দেখি যে ইমন সেই ম্যাচে কিন্তু 0 রানে আউট হয়েছিল, তামিম করেছিল 15 রান। সেখানে তাদের ওপেনিং পার্টনারশিপ ছিল 0, কোনো রান করেনি অ্যাজ এ পার্টনার হিসাবে। দ্বিতীয় ম্যাচে ইমন করেছিল 100 রান আর তামিম করেছিল 10 রান। অতএব এইখানে বোঝা যাচ্ছে এই গেমে অবশ্যই তামিম খেলতে পারেনি, বাট ইমন কিন্তু 100 রান করেছিল। তারপরের ম্যাচে এবার ইমন করেছে 0, কিন্তু তামিম করেছে 40 রান। ফলোইং নেক্সট গেম, সেইখানে হচ্ছে পাকিস্তানের সঙ্গে ইমন করলো 4 রান, তামিম 31 রান। পাকিস্তানের সঙ্গে পরের ম্যাচে ইমন আবারও 8 রান করেছে, তামিম করেছে 33 রান। এবং পরের ম্যাচের এই একটা মাত্র ম্যাচ এখন পর্যন্ত আমরা দেখছি যে এখানে দুইজনাই পারফর্ম করেছিল অ্যাজ এ পার্টনার হিসাবে, যেই কারণে বাংলাদেশও একটা ভালো পার্টনারশিপ পেয়েছিল ওপেনিং জুটিতে 110 রানের, যেখানে ইমন করলো 66 এবং তামিম করলো 42। এরপরের ম্যাচগুলোতেও যদি আমরা তাকাই, ইমন যেখানে করেছে 38 রান, সেখানে তামিম করেছে 16। যেখানে ইমন 0 রান, তামিম সেখানে 5 রান। শ্রীলঙ্কার সঙ্গে আবার 0 রান ইমনের, সেখানে তামিম করলো 73 রান। এবং লাস্ট পাকিস্তানের সঙ্গে যে ম্যাচে তারা একসঙ্গে ওপেনিং ব্যাটিং করেছে বাংলাদেশের মাটিতে, সেখানে পাকিস্তানের সঙ্গে ইমন করেছে 56 রান আর তামিম করেছে 1 রান। এই পরিসংখ্যান দেখে আসলে এটা বলা যেতেই পারে যে তাদের এখন পর্যন্ত যে বিষয়টা, তারা একজন রান করলে আরেকজন রান করছে না, অথবা আমরা যদি উল্টাভাবে বলি যে কেউ না পারলে কেউ একজন অবশ্যই রান করে। কথাটা অনেকাংশেই সত্য, বাট মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা আছে তা হচ্ছে তাদের খেলার যে ক্যাপেবিলিটি, তাদের শট সিলেকশনের যে অ্যাবিলিটি এবং তাদের যে মেন্টাল স্ট্রেংথ, সেটা আমার কাছে খুব ভালো মনে হয়। এবং সেই ভালো মনে হয় এবং তারা কতটা ভালো, আমরা যদি বলি যে এখন তো পাওয়ার হিটিংয়ের যুগ, সেই জায়গাতে আমি একটু আপনাদেরকে নিয়ে যেতে চাই। তার আগে একটা জিনিস বলি, দেখেন এইখানে ইমন কিন্তু আসলে খুব বেশি যে সবসময় শুরু করতে পেরেছে তা না। ইমন এই পর্যন্ত 10 ম্যাচের মধ্যে কিন্তু 4টাতে 0 রান আউট হয়েছে। তারপরেও তার টোটাল স্কোর কিন্তু তামিমের চাইতে বেশি, 272, 6 রান হলেও বেশি। আচ্ছা, যে বিষয়টা আপনাদের সঙ্গে বলছিলাম আমি, যে পাওয়ার হিটিংয়ের যে অ্যাবিলিটি কতখানি, সেটা একটু দেখি আমরা আরেকটা পরিসংখ্যানের মাধ্যমে। এইখানে যে কি ফ্যাক্টরসগুলো আছে আমার কাছে মনে হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে তাদের ভালো খেলার পিছনে বা তারা যে ফ্রি খেলছে তার মধ্যে প্রথমটা হচ্ছে ম্যানেজমেন্টের ট্রাস্ট। আমি এই জায়গায় ম্যানেজমেন্টকে অ্যাপ্রিসিয়েট করব যে তারা 10টা ম্যাচ এই জুটিটাকে মানে বলা যায় যে বিশ্বাসের সঙ্গে রেখেছে, খেলতে দিয়েছে। যদিও লাস্ট 2টা ম্যাচে আমরা এই পাকিস্তানের সঙ্গে ঘরোয়া ম্যাচে দেখলাম এই জুটিটা একসঙ্গে খেলতে পারেনি, এটা আমার কাছে ভালো মনে হয়নি, বাট তাদেরকে সুযোগ দেওয়া অবশ্যই প্রয়োজন। দ্বিতীয় বিষয় যেটা কি ফ্যাক্টর এদের খেলার মধ্যে, যে নো চেঞ্জ ইন গেম প্ল্যান, মানে তারা তাদের নিজস্ব অ্যাবিলিটি জায়গাটাকে তারা সাপোর্ট করেছে। তারা দেখা যাচ্ছে এক ম্যাচে ভালো খেলতে পারছে না বলে পরের ম্যাচে নিজের খেলার স্টাইল চেঞ্জ করে দেবে, ব্যাপারটা এরকম করেনি, এটা আমার কাছে ভালো মনে হয়েছে। এবং এবার আসি আমরা যে
আসলে ছয় মারার যে অ্যাবিলিটি সেই জায়গাতে তারা কোন অবস্থানে আছে। এখানে দুইজন প্লেয়ারের নাম আমি লিখেছি, একটা হচ্ছে সৌম্য সরকার এবং তামিম ইকবাল। তো আমরা জানি যে বাংলাদেশে খুব ভালো মানের যদি আমরা ওপেনারের কথা বলি তাহলে এই দুইজনের নাম অবশ্যই আসতে হয়। তো সেইখানে এখন পর্যন্ত সৌম্য সরকার টি-20তে 87টা ম্যাচ খেলেছে, যেখানে সে 6 মেরেছে 55টি। এখানে যদি আমরা পার ম্যাচ 6 হিসাব করি তাহলে সেটা হচ্ছে এক ম্যাচে একটা 6 মারার অ্যাবিলিটি তার কম, মানে হচ্ছে লেস, যে সে প্রত্যেক ম্যাচে একটা করে 6 মারতে পারে না। সেম ম্যাচ তামিম ইকবালের ক্ষেত্রেও তাই। তামিম ইকবাল এখন পর্যন্ত 74টা ম্যাচ খেলেছে, যেখানে সে টোটাল 6 মেরেছে টি-20তে 44টা। সেখানেও তার হিটিং অ্যাবিলিটি যদি আমরা বলি, সে পার ম্যাচ একটা করে 6 মারতে এখন মানে তার রেকর্ড বলে না যে সে পার ম্যাচ একটা করে 6 মেরেছে। অপরদিকে আমরা যদি তানজিদ তামিম এবং পারভেজ ইমনের ক্ষেত্রে দেখি, তারা দুইজনাই একটার বেশি করে পার ম্যাচ 6 মারার অ্যাবিলিটি তাদের আছে এবং তারা এটা কন্টিনিউয়াসলি করে যাচ্ছে। যে এখানে আমরা দেখছি 28 ম্যাচে তামিম এখন পর্যন্ত মেরেছেন 32টা 6 এবং পারভেজ ইমন এখন পর্যন্ত 16 ম্যাচে মেরেছেন 24টা 6। তো এই ক্ষেত্রে বোঝা যায় যে বাংলাদেশের আসলে পাওয়ার হিটিং যে অ্যাবিলিটি, যে জায়গাটায় আমরা সবসময় ভুগেছিলাম ওপেনিং জুটিতে, সেই জায়গায় তাদের সক্ষমতার জায়গাটা আমার কাছে ভালো লেগেছে এবং আমার বিশ্বাস এদেরকে যদি পর্যাপ্ত সময় দেওয়া হয় এরা ইনশাআল্লাহ বাংলাদেশে অবশ্যই ভালো একটা ওপেনিং প্লেয়ার হতে যাচ্ছে। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।